বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শ্রাবণ। শ্রাবণ অ্যাকাউন্টিং সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসটা বিবিএ অনার্স পার্ট ওয়ান, অনার্স প্রথম বর্ষের জন্য আজকের ক্লাসটা সাবজেক্ট অ্যাকাউন্টিং, এবং আজকের টপিকটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল টাইপের যে অঙ্কগুলো, ওই অঙ্কগুলা। আমার যে অফলাইনের শিক্ষার্থী তাদের মোটামুটি রিকোয়েস্টেই এই ক্লাসটা নেওয়া। তাহলে আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। এই ক্লাসটা মাত্র দুইটা লেকচারের মাধ্যমেই কি কমপ্লিট করা সম্ভব, এবং এই দুইটা লেকচার যারা ভালোভাবে দেখবে তাদের আমার মনে হয় না যে এই অধ্যায়ের যে অঙ্ক আছে সেই অঙ্ক নিয়ে আর কোনো প্রবলেম হবে। এবং এই অঙ্কটা কিন্তু পার্ট বি এবং পার্ট সি তে অনেকবার কিন্তু আসছে। তাহলে আজকে আমাদের লেকচার ওয়ান। আজকের ক্লাসটা ভালোভাবে দেখলে নেক্সট ক্লাসটাও ভালো বোঝা যাবে। চলেন শুরু করি। অ্যাকাউন্ট রিসিভেবলের অঙ্ক পারতে গেলে আমাদের মূলত দুই ধরনের কথা আমাদের তো জানতে হবে। সেটা একটা হচ্ছে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত কিছু আধুনিক পদ্ধতির জাবেদা, এবং অ্যাকাউন্ট রিসিভেবল সংক্রান্ত স্পেসিফিক তিন চারটা কথা মাত্র। তাহলে আমরা শুরু করি। প্রথমে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত তথ্যগুলো একটু আপনাদেরকে শেয়ার করি। আচ্ছা, অনাদায়ী পাওনা এটা কি? অনাদায়ী পাওনাটা হচ্ছে বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাবের নিকট থেকে যতটুক টাকা আদায় করা সম্ভব হবে না তাকেই অনাদায়ী পাওনা বলে। তাহলে কি হলো? বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাবের কাছ থেকে যে পাওনাটা কখনোই আদায় করা সম্ভব না তাকে অনাদায়ী পাওনা বলে। তাহলে দেখেন, আপনি একজন মানুষকে ধার দিলেন, তার কাছ থেকে কিছু টাকা আপনি পাবেন না, তাহলে এটা আপনার প্রতিষ্ঠানের জন্য লাভ নাকি লস? অবশ্যই লস। এই লসগুলোকে আনএক্সপেক্টেড লস বলা হয়, কারণ আমি যখন টাকাটা ধার দিয়েছি তখন যে আমি টাকাটা ফেরত পাবো না এরকম তো চিন্তা আমরা করি নাই। কিন্তু যখনই হঠাৎ করে এরকম চিন্তা চলে আসে যে আমি অনাদায়ী পাওনা হয়ে যাচ্ছে বা ওই টাকাটা আদায় হচ্ছে না, তখন কিন্তু এটা প্রতিষ্ঠানের জন্য আনএক্সপেক্টেড লস। আর এই আনএক্সপেক্টেড লসের ক্ষতি মোকাবেলা করার জন্য প্রতিষ্ঠান যদি কোনো তহবিল বা সঞ্চিতি রাখে তাহলে তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলা হয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে অনাদায়ী পাওনা কাকে বলে? প্রাপ্য হিসাবের কাছ থেকে যে পাওনা কখনোই আদায় হবে না তাকে অনাদায়ী পাওনা বলে। আর অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কি? অনাদায়ী পাওনার যে ক্ষতিটা, এই ক্ষতি মোকাবেলা করার জন্য যে তহবিল বা সঞ্চিতি রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। আমার মনে হয় এই কথাটুকু বুঝছেন। তাহলে অনাদায়ী পাওনা যেহেতু আমাদের জন্য একটা ক্ষতি, এই ক্ষতিটা যখন আমাদের সামনে আসবে, জাবেদা আকারে আসবে, তখন কিন্তু আমরা এই অনাদায়ী পাওনা দেখেই কখনো অনাদায়ী পাওনার ক্ষতির জাবেদা দিব না। আবার বলছি, অনাদায়ী পাওনা যেহেতু আমাদের একটা ক্ষতি, আমরা এটা আবিষ্কার করলাম সংজ্ঞার মাধ্যমে, তাহলে এই অনাদায়ী পাওনাটা দেখলেই কি আমরা ক্ষতির জাবেদা দিব? না, ক্ষতির জাবেদা দিব না। কেন? কারণ আমাদের অনাদায়ী পাওনার সঞ্চিতি কাকে বলে? বলছিলাম যে যদি কখনো অনাদায়ী পাওনা সংক্রান্ত কোনো ক্ষতি হয়, এই ক্ষতিটা মোকাবেলা করার জন্য যে তহবিল বা সঞ্চিতি রাখা হয় সেটা অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে যখনই অনাদায়ী পাওনা আসবে আমাদের সামনে, আমাদের প্রথমতেই দেখতে হবে অঙ্কের ভিতরে কোনো অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে কিনা। যদি সঞ্চিতি থাকে তাহলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, আর যদি সঞ্চিতি না থাকে তাহলে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে এই অনাদায়ী পাওনা যখন আমাদের সামনে আসবে, তখন কি কি ধরনের জাবেদা হতে পারে সেটা আমরা শেয়ার করি। দেখেন, অনাদায়ী পাওনা জাবেদা যে দিতে হবে এটা বুঝবো কি করে? যদি কখনো এন্ট্রিতে রাইট অফ রিটার্ন অফ আনকালেক্টেবল, নট কালেক্টেবল, ব্যাড ডেট, এই ভাষাগুলো যদি কখনো উল্লেখ থাকে তাহলেই আমরা অনাদায়ী পাওনার জাবেদা দিব। ওকে? তাহলে অনাদায়ী পাওনার যখন জাবেদা দিতে যাব, আমি কি বললাম? অনাদায়ী পাওনা যখন আসবে আমাদের সামনে তখনই কিন্তু আমরা অনাদায়ী পাওনার জাবেদা দিব না। কি করব? তো আগে আমরা দেখবো যে আমাদের কোনো সঞ্চিতি তহবিল আছে কিনা। যদি সঞ্চিতি তহবিল থাকে তাহলে এক ধরনের জাবেদা, যদি না থাকে তাহলে আর এক ধরনের জাবেদা। এখানে আমি লিখছি যে এক্ষেত্রে তিন ধরনের জাবেদা হতে পারে, কারণ যদি থাকে তাহলে থাকলে কিন্তু আবার বেশি কম থাকতে পারে। তাহলে আমি এক এক করে বুঝাই। দেখেন, আমার এতে লিখছি ট্রায়াল ব্যালেন্সে অ্যালোয়েন্স বা সঞ্চিতি না থাকলে, সঞ্চিতির ইংরেজি নাম হচ্ছে বহুল প্রচলিত অ্যালোয়েন্স বা অ্যালোয়েন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। তাহলে যদি কখনো রেওয়া মিলে, অঙ্কের মধ্যে যদি কোনো সঞ্চিতি তহবিল না থাকে, ট্রায়াল ব্যালেন্সে অ্যালোয়েন্স আছে 0, আর অ্যাডজাস্টমেন্ট সমন্বয়তে বলে দিল যে ব্যাড ডেপ টাকা 500 টাকা। তাহলে আমরা যেহেতু জাবেদা করছি, আমরা এন্ট্রিটা যদি পড়ি, দেখেন অনাদায়ী হয়েছে কয় টাকা? 500 টাকা, ব্যাড ডেপ ফর অনাদায়ী। তাহলে আমাদের প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়েছে 500 টাকা। যখনই ক্ষতি হবে ওই ক্ষতিটা দেখেই কিন্তু কখনো আমরা ক্ষতির জাবেদা দিব না। কারণ ধরেন আপনি একটা একটা ড্রেস কিনবেন, কথার কথা, ড্রেসটার দাম হচ্ছে 2000 টাকা। আপনি একবারে 2000 টাকা ম্যানেজ করতে পারবেন না, তাই আপনি কি করতেছেন? আপনি 100 টাকা করে 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 জমাচ্ছেন। জমাতে 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 আপনার দেখা যাচ্ছে যে 2500 টাকা হয়ে গেছে। তাহলে আপনি যখন ওই ড্রেসটা কিনতে যাবেন, পকেটে হাত দিবেন না, কিন্তু ওই তহবিল থেকে কিন্তু টাকাটা নিয়ে ড্রেসটা কিনবেন। তাহলে কি হলো? যখনই আমরা অনাদায়ী পাওনা আসবে, এই অনাদায়ী পাওনা দেখেই আমরা অনাদায়ী পাওনা জাবেদা না দিয়ে কি করবো? আগে
রেওয়া মিলের ভিতর বা অঙ্কের ভিতরে কোনো সঞ্চিতি আছে কিনা একটু দেখবো। তাহলে আমরা পড়লাম, দেখলাম অনাদায়ী পাওনা আছে 500, কিন্তু সঞ্চিতি 1 টাকাও নাই। তাহলে সঞ্চিতিটা 1 টাকাও যদি না থাকে, তাহলে আমি কি এই ক্ষতিটা একটু পূরণ করতে পারবো বলেন? পারবো না। তাহলে আমাদের সঞ্চিতি যখন না থাকবে, তখন আমার এটাকে সম্পূর্ণ ক্ষতি বা খরচের জাবেদা দিতে হবে। তাহলে ক্ষতি বা খরচের জাবেদা দিলে আমরা খরচ সবসময় ডেবিট, এটা আমরা জানি, নাম দিব ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট। আর এই অনাদায়ীটা হয়ে যাচ্ছে কিন্তু বিবিধ দেনাদারের কাছ থেকে টাকাটা আদায় হবে না। তাহলে দেনাদারের টাকা আদায় না হওয়া মানে কিন্তু দেনাদার কমে যাচ্ছে। আগে পাইতাম ধরেন 10,000, সেখান থেকে 500 পাবো না, তাহলে এখন পাবো 9,500, তার মানে কিন্তু কমছে। এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবলটাকে ক্রেডিট করতে হয়, যার কাছ থেকে টাকাটা আদায় হবে না সে ক্রেডিট। তাহলে কি হলো? অনাদায়ী পাওনা ডেবিট, বিবিধ দেনাদার ক্রেডিট, বাংলায় ইংলিশে ব্যাড ডেট এক্সপেন্স টু অ্যাকাউন্ট রিসিভেবল। এটা কখন? যখন আমাদের সঞ্চিতি থাকবে না। আচ্ছা, যদি সঞ্চিতি থাকে, তাহলে চলেন নিচে যাই। বলছে ট্রায়াল ব্যালেন্সে অ্যালোয়েন্স বা সঞ্চিতি আছে এবং সমন্বয় থেকে বেশি আছে, মানে আমার যা ক্ষতি হয়েছে তার থেকে বেশি আছে। তাহলে আমরা রেওয়া মিলে দেখলাম আমার সঞ্চিতি আছে দেখেন 700 টাকা, আর সমন্বয়তে এসে দেখলাম ব্যাড ডেট আছে 500 টাকা। তার মানে আমাদের ক্ষতি হয়েছে 500, কিন্তু তহবিল রাখছি আমরা 700। একটু আগে কিন্তু আমি সংজ্ঞায় বলছিলাম এই তহবিলটা আমরা কেন রাখি? যদি কখনো অনাদায়ী পাওনা সংক্রান্ত ক্ষতি হয়, এই ক্ষতিটা পূরণ করার জন্য। তাহলে আমার ক্ষতি হয়েছে 500, তহবিল আছে দেখেন 700, তাহলে আমি কি এখানে ক্ষতি দেখাবো? নো। আমরা কি করব? এই তহবিলের থেকে 500 টাকা নিয়ে এসে ক্ষতিটা পূরণ করে দিব। তাহলে তহবিল থেকে যখন আপনি টাকা নিয়ে আসবেন, তখন আপনার তহবিলের টাকা কমবে না বাড়বে? বলেন, কমে যাবে। অ্যালোয়েন্স এর বাংলা সঞ্চিতি, এটাকে কিন্তু দায় বলা হয়, সকল প্রকার সঞ্চিতিকে দায় বলা হয়। সেই ক্ষেত্রে এবার জাবেদা হবে অ্যালোয়েন্স ফর ডাউটফুল ডেট, ব্যালেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা। আর সঞ্চিতির হোক আর অনাদায়ী পাওনা হোক, যাই হোক না কেন, অনাদায়ী পাওনার ক্ষেত্রে আমরা সবসময় ক্রেডিট করবো একজনকেই, সে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, কারণ অনাদায়ী পাওনার কারণে আমাদের দেনাদারের পরিমাণ হ্রাস পায়। তাহলে দেখেন দুইটা এন্ট্রি দুই রকম হয়েছে। প্রথম এন্ট্রিতে একটু সঞ্চিতি না থাকার কারণে সম্পূর্ণ ব্যাড ডেটকে আমরা ডেবিট করছি, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে অ্যালোয়েন্স রেওয়া মিলে আছে এবং পর্যাপ্ত পরিমাণে আছে, যার কারণে আমরা কি করছি দেখেন, একটুও ক্ষতি দেখাই নাই। তার মানে ওই যে ড্রেস ড্রেস কিনতে লাগবে 2,000, আপনার আছে 2500, তাহলে কিন্তু আপনার কোনো টেনশনই নেই। এই জন্য যদি টাকা সঞ্চিত তহবিলে বেশি থাকে, আমাদের একটুও ক্ষতি হবে না, ক্ষতির কোনো জাবেদা হবে না, তহবিল থেকে ক্ষতিপূরণের যাবে। আর একটা দিলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আমার মনে হয়। দেখেন এবার লিখছি ট্রায়াল ব্যালেন্স অ্যালাউন্স আছে এবং সমন্বয় থেকে কম আছে। তার মানে আপনার ড্রেসটার দাম ছিল 2,000, কিন্তু আপনি গোছাইতে পারছেন 1500, তাহলে ওই 1500 নেওয়ার পর আরো 500 টাকা কিন্তু আপনাকে কি করতে হবে, আপনার ফাদার অথবা আপনার গার্ডিয়ানের কাছ থেকে কিন্তু চাইতে হবে। এটা কিন্তু সেরকম। দেখেন আমার অনাদায়ী হয়েছে 500 টাকা, আর সঞ্চিতি তহবিলে আছে দেখেন 400 টাকা। তাহলে আমি কি এখান থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ করতে পারবো? না, পারবো না, কিন্তু কিছু তো পারবো। তাহলে যতটুক পারবো ততটুক কিন্তু আমরা নিচ্ছি। তাহলে অ্যালোয়েন্স যখন আমরা নিব, অ্যালোয়েন্স ফর ডাউটফুল ডেট ডেবিট 400 টাকা। মোট ক্ষতি হয়েছিল 500, আপনি ক্ষতি পূরণ করতে পারছেন 400, তাহলে ক্ষতি দেখাতে হবে না? ক্ষতির নাম ব্যাড ডেট এক্সপেন্স, তাহলে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট 100 টাকা। আর সব মিলে ক্রেডিট একজনই, তার নাম কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল, সে হচ্ছে 500 টাকা। তাহলে দেখেন অনাদায়ী পাওনার কিন্তু মোট 3 ধরনের জাবেদা হতে পারে। সঞ্চিতি তহবিল 1 টাকা না থাকলে সম্পূর্ণ টাকাই আপনি ক্ষতির জাবেদা দিবেন। সঞ্চিতি তহবিল পর্যাপ্ত থাকলে কোনোই ক্ষতি হবে না, পুরোটুকি সঞ্চিতি তহবিল থেকে দিবেন। আর সঞ্চিতি তহবিল একটু আছে আবার একটু ক্ষতি হচ্ছে, তখন আমরা কিছু তো সঞ্চিতি তহবিল দিব আর কিছু অনাদায়ী বা ক্ষতির জাবেদা দিয়ে দিব। তাহলে যে কোনো ধরনের অনাদায়ী পাওনা আসলেই আমরা আগে দেখবো যে রেওয়া মিলে সঞ্চিতি বা তহবিল আছে কিনা। ওকে, এবার চলে আসি আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদায়। আমরা দুইটা কথা বলছি, একটা অনাদায়ী পাওনা, একটা অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা যে দিতে হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতির যে জাবেদা দিতে হবে, তাহলে এটা আমরা বুঝবো কি করে? বোঝার উপায়, যদি কখনো এন্ট্রিতে এই যে যে ভাষাগুলো দিয়েছে, অ্যালোয়েন্স, এস্টিমেটেড, প্রভিশন, রিজার্ভ, এই ভাষাগুলো যদি কখনো এন্ট্রিতে উল্লেখ থাকে, তাহলেই আমরা অনাদায়ী পাওনার সঞ্চিতির জাবেদা দিব। ওকে, যদি কখনো এন্ট্রিতে অ্যালোয়েন্স, প্রভিশন, রিজার্ভ এই ভাষাগুলো যখন থাকবে, তখন আমরা সঞ্চিতির জাবেদা দিব। এবং মজার বিষয় হচ্ছে, অনাদায়ী পাওনার জাবেদা কিন্তু চেঞ্জ হলেও অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা কিন্তু মুখস্থ। তাহলে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালোয়েন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট, ছোটবেলায় আমরা করতাম অনাদায়ী পাওনা ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, তাহলে মুখস্থ জাবেদা। সঞ্চিতির ক্ষেত্রে সবসময় মুখস্থ জাবেদা, অনাদায়ী পাওনার ক্ষেত্রে রেওয়া মিলে সঞ্চিতি আছে কিনা দেখে সেইভাবে জাবেদা। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতির একটাই জাবেদা, ব্যাড ডেট ডেবিট, অ্যালোয়েন্স ক্রেডিট। এইবার আগের এন্ট্রিতে অনাদায়ী পাওনার দেখেন জাবেদা একটু চেঞ্জ হলো, টাকায় কিন্তু খুব একটা ঝামেলা ছিল না, কিন্তু এখানে টাকা একটু ঝামেলা আছে। মনে রাখতে হবে সঞ্চিতির টাকা বসানোর সময় আপনাকে দুইটা শব্দ মনে রাখতে হবে, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে বাই। টু আর বাই, দুইটা কথা একটু মাথায় রাখতে হবে, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে বাই, দুইটা কথা।
এখন যদি অঙ্কের ভিতরে টু কথাটা উল্লেখ থাকে, টু, তাহলে টু যখন থাকবে তখন ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টের পার্থক্য টাকা বসবে। কেন পার্থক্য টাকা বসবে? কারণ টুর বাংলা যদি আমরা পর্যন্ত ধরি, তাহলে এখানে অ্যাডজাস্টমেন্টে বলবে, ধরেন এটাই যদি আমরা বলি যে নিচে একটা লেখা আছে যে ইনক্রিজ অ্যালাউন্স 2 টাকা 1500, তাহলে টু মানে যদি পর্যন্ত হয়, সঞ্চিতি বৃদ্ধি করতে হবে 1500 টাকা পর্যন্ত। তাহলে যখন পর্যন্ত বলবে তখন দেখতে হবে আপনার রেওয়া মিলে কোনো তহবিল আছে কিনা। যদি থাকে, সেই টাকা থেকে এই টাকা বিয়োগ করে 1500 পর্যন্ত রেখে দেবো। মানে টু কথাটা লেখা থাকলে ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট দুইজনের পার্থক্য টাকা বসবে। কিন্তু যদি বাই থাকে, বাই থাকলে অ্যাডজাস্টমেন্টের যে টাকাটা আছে সেটাই বসে যাবে। ধরেন এখানে যদি লেখা থাকতো ইনক্রিজ অ্যালাউন্স বাই টাকা 1500, তখন কিন্তু আমরা 1500 টাকাই জাবেদাতে দিতাম। ওকে। আর যদি টু বা বাই কিছু উল্লেখ না থাকে, তাহলে সবসময় টু ধরে করতে হয়। আর সেলসের উপরে যদি কখনো সঞ্চিতি কাটতে বলে, তাহলে বাই ধরে করতে হয়। তাহলে আমি আরেকবার বলি, যদি কখনো টু অথবা বাই উল্লেখ না থাকে, তাহলে সবসময় টু ধরে করবেন। টু ধরে করলে টাকা কখনো সমন্বয়টা বসাবো না, সমন্বয় আর রেওয়া মিলের পার্থক্য। আর যদি বাই কথাটা লেখা থাকে, বাই মানে সমন্বয়তে যে টাকা আছে সেটাই দেখাবো। সেলসের সাথে যদি কিছু বলা না থাকে, তাহলে বাই ধরে করতে হবে। এই কয়টা কথা মনে রাখলে হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন এক্সাম্পল লিখছে রাইট অফ অ্যাজ ব্যাড ডেট টাকা 1000, এইটা একটা এন্ট্রি। তাহলে অনাদায়ী হিসাবে লেখা হয়েছে কয় টাকা? 1000 টাকা। যখনই কোনো অনাদায়ী পাওনা আসবে, মনে রাখতে হবে অনাদায়ী পাওনা দেখেই কিন্তু আপনি অনাদায়ী পাওনার জাবেদা দিবেন না। তাহলে কি করতে হবে? দেখতে হবে আমাদের কোনো সঞ্চিতির ব্যালেন্স আছে কিনা। কারণ আমি এখানে তিনটাই দিয়েছি, তিনটা চারটা দিয়েছি। তাহলে অ্যালোয়েন্স দেখলাম শুরুতে আমাদের জিরো আছে, তার মানে কি? সবাই আমার সাথে সাথে একটু রেসপন্স করবেন। আমার অনাদায়ী হয়েছে 1000 টাকা, কিন্তু আমাদের সঞ্চিতি রাখা আছে কত টাকা? 1 টাকাও নাই। তাহলে আমার কাজটা কি? আমি কি ক্ষতিটা পূরণ করতে পারবো? না, পারবো না। যদি ক্ষতি পূরণ করতে না পারি, তাহলে জাবেদা কি বলছিলাম মনে আছে? ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর কি ক্রেডিট? অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু ক্রেডিট। ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু ক্রেডিট। কত টাকা? 1000 টাকা। দেখেন বুঝেন কিনা। আমরা একটু আগেই বলতেছিলাম যে যদি কখনো অনাদায়ী পাওনার ক্ষতি হয়, দেখতে হবে ভিতরে সঞ্চিতি আছে কিনা। দেখলাম নেই, তাই আমরা ক্ষতির জাবেদা দিচ্ছি। আচ্ছা, যদি এই জিরো অপশনটা না থাকে, যদি 1200 অপশন থাকতো, তাহলে কি জাবেদা হবে একটু বলেন। যে অনাদায়ী পাওনা হয়েছে 1000 টাকা, আর তহবিল আছে ধরেন আমার 1200 টাকা, তাহলে আমরা এই জাবেদাটার কি চেঞ্জ করতাম বলেন? এই জাবেদাটার আমরা এই 1000 টাকা তখন আর নিতাম না। আমি একটু অন্য কালার দিয়ে, ধরেন আমি ওটাকে হচ্ছে কি, উফ, সব জায়গায় হয়ে গেল। তাহলে শুধু এটাই বলি, তাহলে আমার যদি সঞ্চিতি তহবিল থাকে, সঞ্চিতি তহবিল যদি আমার পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে আমরা এই যে ব্যাড ডেটটাকে লাল করে দিছি, এটা আর থাকবে না। তাহলে তখন কি যাবে হবে? তখন ওইটুকের জায়গায় হয়ে যাবে অ্যালোয়েন্স ফর ব্যাড ডেট। অ্যালোয়েন্স ফর ওই যে যেটা দেওয়া থাকবে, অ্যালোয়েন্স ফর ব্যাড ডেট বা অ্যালোয়েন্স ফর ডাউটফুল, যেটা দেওয়া থাকবে অঙ্কে সেটা ডেবিট। কয় টাকা? 1000 টাকা। কিন্তু এই ক্রেডিটটা কি বলছি চেঞ্জ হবে? না, চেঞ্জ হবে না। তাহলে ক্রেডিটটা ক্রেডিটের মতো করেই বসাই দিলেই হয়ে যাবে। এই যে, তাহলে জাবেদা অ্যালোয়েন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 1000। খেয়াল করেন, একটু পার্থক্য বোঝার চেষ্টা করেন। আচ্ছা, লাস্ট এন্ট্রিতে দেখেন আমি অ্যালোয়েন্স দেখছি 900, আর অনাদায়ী হয়েছে ধরেন 1000 টাকা। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে শুধু আপনি অ্যালায়েন্স কিন্তু নিতে পারছেন না, কারণ মোট ক্ষতি হয়েছে কিন্তু 1000, কিন্তু তহবিল আছে কিন্তু 900 টাকা। তাহলে এবারে জাবেদা হবে, আমরা কিছু অ্যালায়েন্স দেখাবো, কিছু ব্যাড ডেট দেখাবো, দেন সব মিলে অ্যাকাউন্ট রিসিভেবল দেখাবো। তাহলে কি দাঁড়াবে তখন জাবেদাটা? জাবেদাটা দাঁড়াবে, আমি একটু উপর থেকে কপি করি, তখন জাবেদাটা দাঁড়াবে অ্যালায়েন্স ডেবিট কত টাকা? অ্যালোয়েন্স ডেবিট কয় টাকা নিতে পারবে অ্যালোয়েন্স থেকে? 900 টাকা। তাহলে অ্যালোয়েন্স ডেবিট 900, কিন্তু আমার ক্ষতি তো হয়েছে 1000। তাহলে যে 100 টাকা ক্ষতিপূরণ করতে পারছি না, ওটাকে আমরা ব্যাড ডেট নামে দেখাই দেবো, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট। আর সব মিলে ক্রেডিট একজনই, তার নাম কি বলেন? অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। দেখেন, আশা করি বুঝতে পারবেন। তাহলে অনাদায়ী হয়েছে যে 1000 টাকা, আমাদের ক্ষেত্রে তিন ধরনের জাবেদা হতে পারে। এখন যদি আমি এই দুটা মুছে দিই, এটাও মুছে দিলাম, 900 এটাও মুছে দিলাম, এইটা এইটা আছে, তাহলে আমার জাবেদা কোনটা হবে বলেন তো একটু? আমাদের কিন্তু তখন জাবেদা দ্বিতীয়টা, মানে ক্ষতিপূরণের জাবেদা, এই জাবেদাটা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম এন্ট্রি। এরপর বলছে এন্ড ইনক্রিজ অ্যালোয়েন্স। আমি বলছিলাম কি, যদি কখনো এন্ট্রিতে অ্যালোয়েন্স প্রভিশন রিজার্ভ এই কথাটা লেখা থাকে, তখন আমরা মুখস্থ একটা জাবেদা দিব। জাবেদাটা কি হবে? ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, আই মিন অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, মানে অ্যালোয়েন্স ক্রেডিট। ব্যাড ডেট ডেবিট আর অ্যালোয়েন্স ক্রেডিট, এইটাই। টাকা কত হবে? এবার দেখতে হবে টু না বাই। দেখেন এখানে টু বলছে। টু, টু মানে কি বলছিলাম? সমন্বয় যে টাকা আছে সেটাই বসাবেন? না, সেটা কিন্তু বসাবেন না। তাহলে কি করতে হবে? রেওয়া মিলের টাকা আর সমন্বয়ের টাকা দুজনের পার্থক্য দেখাতে হবে। এখন ম্যাক্সিমাম ছেলে মেয়ে যেটা করবে, এখানে আছে 1200, এখানে আছে 1500, তাহলে এখানে কত বসবে? 300। কিন্তু না, 300 টাকা না, এখানে একটু খেয়াল করতে হবে। দেখেন
আমরা যখন একটু আগে এই যে অনাদায়ী পাওনার জাবেদা দিয়েছিলাম 1,000 টাকা, এই 1200 টাকার থেকে কিন্তু আমরা 1,000 টাকা নিয়ে এই যে ক্ষতিপূরণের জাবেদা দিয়েছি। মনে রাখতে হবে, এইটুকু মনে রাখতে হবে যে আমার যে তহবিল ছিল সেখান থেকে কোনো টাকা কি আগে আমরা ক্ষতিপূরণের জন্য নিয়েছি কিনা। যদি নিয়ে থাকি তাহলে আমার এখানে কিন্তু ব্যালেন্স আর 1200 নেই, তাহলে কত আছে? 200 টাকা আছে। তাহলে এখানে আছে 200, রাখতে বলছে 1500 পর্যন্ত, তাহলে 200 আর 1500 কয় টাকা হবে বলেন? 1300 টাকা হবে কিন্তু এখানে 1300। আমি আরেকবার বলছি, যখনই কোনো সঞ্চিতির জাবেদা দিব টাকা বসানোর সময় দেখতে হবে টু নাকি বাই। এই যে যেহেতু টু আছে তাহলে টাকা কিন্তু 1500 বসানো যাবে না, পার্থক্য। তাহলে পার্থক্য করতে গেলে আপনার আগে দেখতে হবে তহবিলে কত টাকা আছে। তহবিলে মোট 1200 ছিল, কিন্তু আপনি তো প্রথম জাবেদা করতে যেই 1000 নিয়ে নিলেন, তাহলে ওখানে আছে কত? 200। তাহলে আছে 200, রাখতে হবে 1500, তাহলে আপনাকে কিন্তু আর 1300 টাকা রাখতে হবে। এই হচ্ছে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতির বিস্তারিত। এখন এই যে যে কথাগুলো বললাম এই কথা অনুযায়ী আমি এখন একটা অঙ্ক কমপ্লিট করে দিতে পারবো। আর নেক্সট ক্লাসে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল আর 4টা 5টা কথা মনে রেখে বা প্রায় আগামী 4-5টা অঙ্ক করে দেবো আমরা নেক্সট ক্লাসে। সবাই আমার ইউটিউব এবং ফেসবুক যে পেজ আছে এর সাথে অ্যাড থাকবেন। আহ একটু লাইক দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল হলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ হলে একটু ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার ক্লাসগুলো কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের সামনে যাবে। ওকে, এই ক্লাসটা অনার্স ফার্স্ট ইয়ারদের জন্য, যদি সে পরীক্ষা দেয় তাদের জন্য ইম্পর্টেন্ট, যদি সে পরীক্ষা না দিয়ে নিউ ফার্স্ট ইয়ার হয় তাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমি এখন একটা অঙ্ক দেখাতে চাই। আচ্ছা, অঙ্ক দেখানোর আগে আরেকটু কথা আমি বলে নেই। দেখেন এই যে একটা অ্যালোয়েন্সের ব্যালেন্স দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্সে, এই ব্যালেন্সটা কিন্তু স্বাভাবিকভাবে ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে, একটু মনে রাখতে হবে। অ্যালোয়েন্সের বাংলা কিন্তু সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে সঞ্চিতি কিন্তু সবসময় ক্রেডিট হয়, কারণ ওটাকে দায় হিসাবে ধরা হয়। তাহলে এই 1200 টাকা কিন্তু ক্রেডিট ব্যালেন্স। আমি কি বলছিলাম? টু যখন থাকবে তখন কিন্তু পার্থক্য টাকা মানে বিয়োগ করতে হবে। কখন বিয়োগ করতে হবে? যখন রেওয়া মিলে অ্যালোয়েন্সের স্বাভাবিক ব্যালেন্স থাকবে। এখন যদি বলেন এখানে তো কিছু লেখা নাই, হ্যাঁ, কিছু লেখা নাই মানে ও স্বাভাবিক। যদি এখানে কিছু লিখে দিত তাহলেই সেটা হতো অস্বাভাবিক। আর অস্বাভাবিক যখন হবে তখন কিন্তু উল্টা কাজ করতে হবে। আবার বলছি, এই যে অ্যালোয়েন্সের যে ব্যালেন্সটা আছে কিছু বলা নাই মানে এটা কোন দিকে আছে বলেন? ক্রেডিট। তাহলে আমি যেটা বলছিলাম টু থাকলে পার্থক্য টাকা নিতে হবে, মানে এই টাকা বিয়োগ করে নিতে হবে। তাহলে কখন বিয়োগ করে নিতে হয়? যখন আমাদের ব্যালেন্সটা স্বাভাবিক থাকবে। যদি স্বাভাবিক না থাকে তখন কিন্তু বিয়োগ করা যাবে না, বিয়োগের উল্টা কাজ করতে হবে, মানে যোগ করতে হবে। আমি একটা অঙ্ক দিয়ে বোঝাতে পারবো। এই অঙ্কটা অনেক বাচ্চা একটা অঙ্ক, ছোট অঙ্ক কিন্তু অনেকবার আসছে, কিন্তু আমি একটু রিকোয়ারমেন্ট আগে পড়তে চাই। দেখেন বলছে গিভ অ্যাডজাস্টিং এন্ট্রিস এট December 31 assuming bad debts are expected to be 1% net sales and 8% of account receivable। তাহলে 1% কাটতে বলছে হচ্ছে কার উপরে? কাটতে বলছে হচ্ছে নিট সেলস এর উপর, আর 8% কাটতে বলছে অ্যাকাউন্ট রিসিভেবল এর উপর। আগামীকাল আমি যখন আরো 4-5টা কথা বলবো সেখানে আমি একটা কথা বলবো যে রিসিভেবলের অঙ্কে যদি কখনো সেলস অথবা অ্যাকাউন্ট রিসিভেবলের উপর পার্সেন্ট কাটতে বলে তখন সবসময় অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা দিতে হবে। কি বললাম? যদি কখনো রিসিভেবলের উপর এবং সেলস এর উপরে পার্সেন্ট কাটতে বলে তাহলে সবসময় আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা দিব। এবং অনাদায়ী পাওনার সঞ্চিতির কিন্তু একটা মুখস্থ জাবেদা হয়, সেটা কিন্তু আমি বলে দিছি, একটু আগেই বলছি। সঞ্চিতি, অনাদায়ী পাওনার সঞ্চিতির একটা মুখস্থ জাবেদা হয়। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে? একটা জাবেদার ছকের মাধ্যমে অঙ্কটা করতে হবে। এই হচ্ছে জাবেদার ছক। আমি পুরো ছক আঁকছি না, নাকি আঁকবো? এটা হচ্ছে ডেট, এটা একটু দেরি হয়ে যাবে। এটা একটা জাবেদার ছক। আমি অঙ্ক এন্ট্রি গুলো পোস্টিং দিয়ে তারপর সময় পেলে আমি জাবেদার উপর কি লিখতে বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে কি হলো? দুইটা জাবেদা করতে হবে। এক নাম্বার বলছে নেট সেলস উপর পার্সেন্ট কাটতে হবে, 2% অ্যাকাউন্ট রিসিভেবল উপর। সেলস এবং রিসিভেবলের উপর পার্সেন্ট করতে বললেই আমাদের একটা জাবেদা হবে সঞ্চিতির, অনাদায়ী পাওনার সঞ্চিতি। তাহলে জাবেদা হবে মুখস্থ জাবেদা, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট। আর কি ক্রেডিট বলেন? অ্যালোয়েন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট বা অ্যালোয়েন্স ফর ব্যাড ডেট। এখন দেখতে হবে অঙ্কে কি হিসাবে ব্যালেন্স দেওয়া আছে। এই যে দেখেন অ্যালোয়েন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস এই নামে দেওয়া আছে, ওইটাই লিখে দিই এখানে। এটাকে একটু বড় হাতের দিয়ে দিই, এই যে আল্লাহ চলে গেল এদিকে। হ্যাঁ, অ্যালাউন্স ফর ডাউটফুল, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ক্রেডিট। জাবেদায় আমাদের ডেবিট ক্রেডিট উল্লেখ করা জরুরি না, কিন্তু ডেবিট যেখানে লিখবেন তার থেকে কিন্তু ক্রেডিটটা একটু ডান দিকে সরাই দিতে হবে। ওকে, আচ্ছা, এবার টাকায় আসেন। টাকায় টাকা বসানোর সময় এবার আমরা একটু উপরে পড়ি। দেখেন বলছে দ্য লেজার অফ সীমা কোম্পানি এট দ্য এন্ড অফ দ্য কারেন্ট ইয়ার শোজ, কি কি দেখাচ্ছে? অ্যাকাউন্ট রিসিভেবল এর একটা ব্যালেন্স আছে 80,000, সেলস এর একটা ব্যালেন্স আছে 9,40,000, আর সেলস রিটার্নের ব্যালেন্স আছে 40,000। তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্টটা কিন্তু বলছিল 1% কার উপরে? নিট সেলস এর উপরে। তাহলে নিট সেলস বলতে কি বুঝি আমরা? আমাদের যে সেলসটা আছে 9,40,000, এর থেকে আমাদের মাইনাস করতে হবে কাকে বলেন? রিটার্নটাকে। নিট সেলস করতে গেলে কিন্তু সব যোগ বিয়োগ করে দিতে হয়। এবার এর সাথে আমরা গুণ দেবো কয় পার্সেন্ট? 1% অনলি, 1%। তাহলে 9,40,000 থেকে 40 গেলে দেখবেন থাকবে কত?
9 লাখ, তার উপর 1% করলে টাকা হবে কত? 9,000 টাকা। তাহলে আমাদের টাকা হবে 9,000। আচ্ছা, এখানে টু বাইয়ের কথা ঠিক বলি। দেখেন, আমি বলছিলাম যদি কখনো সেলস এর উপরে পার্সেন্ট কাটতে বলে তাহলে কিন্তু সবসময় বাই ধরে করতে হবে। আর বাই মানে কি বুঝি? বাই মানে হচ্ছে সমন্বয়তে যে টাকাটা থাকবে সেই টাকাটাই বসাতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট। আচ্ছা, দ্বিতীয় রিকোয়ারমেন্ট করার জন্য আমাদের আরেকটা ছক আঁকতে হবে। যদি কেউ চায় একটা ছকের ভিতরে দুইটা করে দেবে, প্রবলেম নাই, কিন্তু দেখেন 4 মার্ক, মাত্র দুইটা জাবেদা, আবার জাবেদা দুইটা সেম, এই জন্য দুইটা ছক আঁকলে ভালো হয়। আচ্ছা, তাহলে এবারের জাবেদাও কিন্তু কি সেম জাবেদা। আমাদের এবারের জাবেদাও সেম, কারণ সঞ্চিতি যতবার জাবেদা করতে বলবে ততবার ওই একই জাবেদা হয়। তাহলে ব্যাড ডেট ডেবিট অ্যালাউন্স ক্রেডিট। এইবার টাকা বসাতে গেলে আমাদের কি করতে বলছে? দেখেন 8% কাটতে বলছে কার উপরে? অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে আমাদের খুঁজে আসেন অ্যাকাউন্ট রিসিভেবল, যে 80,000 আছে। তাহলে আমরা কি করব? 80,000-এর উপরে 8% কেটে দিব। 80,000 এর উপরে 8%, তাহলে 8% কেটে দিলাম। এখন এই 8% কটার করার পর ধরেন 8 8 64, 640 টাকা হয়েছে ধরেন। এই যে যে 640 টাকা, নাকি আরেকটু বেশি হবে? 6,400 হবে। হ্যাঁ, 6,400 হবে। এই যে 6,400 টাকা, এর সাথে দেখেন টু বাই কিছু উল্লেখ নাই। যখন টু বাই উল্লেখ না থাকবে, দেখবো যে আমরা এটাকে রিসিভেবলের উপর কাটতে বললো নাকি সেলস এর উপরে। সেলস এর উপরে কাটতে বললে সবসময় বাই ধরে করব, কিন্তু রিসিভেবলের উপরে যেহেতু কাটতে বলছে তাই এটাকে আমাদের টু ধরে করতে হবে, টু। তাহলে আমরা এখন কি করব? রিসিভেবলের উপরে টু ধরে করার মানে হচ্ছে যে টাকাটা বেরোলো সরাসরি এই টাকা বসাতে পারবো না। তাহলে কি করতে হবে? পার্থক্য টাকা বসাতে হবে, পার্থক্য টাকা। এখন পার্থক্যে আসেন, দেখেন এই যে বলছে ইফ অ্যালোয়েন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট হ্যাজ এ ডেবিট ব্যালেন্স। একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু বলছিলাম যে অ্যালোয়েন্স এর ব্যালেন্স কিন্তু কখনো ডেবিট না, অ্যালোয়েন্স এর ব্যালেন্স স্বাভাবিকভাবে ক্রেডিটে থাকবে। তাহলে অ্যালোয়েন্স এর যদি কিছু লেখা না থাকতো তাহলে আমরা ধরে নিতাম এটা ক্রেডিট ব্যালেন্স, কিন্তু যেহেতু বলে দিছে এটা ডেবিট ব্যালেন্স, তার মানে এটা কিন্তু স্বাভাবিক ব্যালেন্স না। আর স্বাভাবিক ব্যালেন্স যখন না হবে, উল্টা ব্যালেন্স যখন হবে, তখন আমাদের যেটা করতে হবে, পার্থক্যর জায়গায় যোগ করে দেখায় দিতে হবে। তাহলে যদি ওটা স্বাভাবিক ব্যালেন্স থাকতো তাহলে আমরা কিন্তু 6,400 মাইনাস 500, মানে তখন আমরা 5,900 টাকা দেখাতাম, কিন্তু এখন কিন্তু আমাদের 6,900 টাকা দেখাতে হবে। কেন? কারণ ব্যালেন্সটা কিন্তু উল্টা ব্যালেন্স দেওয়া ছিল। তাহলে উল্টা ব্যালেন্স যখন থাকবে তখন উল্টাই দিতে হবে। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। যদি ক্লাসটা ভালো লাগে আপনাদের ফ্রেন্ড সার্কেলদের শেয়ার করে দিবেন, এবং ক্লাস সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারবেন। আবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও শুরুতে দেওয়া ছিল, এই নাম্বারও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।